শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আছি দেবনাথ সূত্রধর, প্রভাষক অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঈদ পরবর্তী সময়ে আমরা ইতিমধ্যেই একটি ক্লাস তোমাদের সাথে করেছি। আজকে ঈদ পরবর্তী সময়ে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে তোমাদের সাথে অর্থনীতি দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। আজকে তার দ্বিতীয় ক্লাস, অর্থাৎ উন্নয়ন পরিকল্পনার উপরে আজকে আমাদের দ্বিতীয় আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আজকে উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ ডেভেলপমেন্ট প্ল্যানিং এই অধ্যায়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। আজকের আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে আমরা যা জানতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে: বাংলাদেশের পরিকল্পিত উন্নয়নের অভিজ্ঞতা বর্ণনা করতে পারবে, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য, লক্ষ্য, উন্নয়ন কৌশল এবং এর স্বাতন্ত্র্য ব্যাখ্যা করতে পারবে। পরবর্তীতে আছে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে উন্নয়ন পরিকল্পনার সাফল্য মূল্যায়ন করতে পারবে। সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো দেশের উন্নয়নে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক মনোভাব পোষণ করে। আমরা শুরু করি আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে অদ্যাবধি বাংলাদেশে 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং একটি দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের গুরুত্ব সম্পর্কে ডক্টর হেন্স রাজ বলেন যে পরিকল্পনা বাস্তবায়ন ও তার মূল্যায়নের দিক থেকে সবচেয়ে আদর্শ পরিকল্পনা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিন্তু বাংলাদেশে এ যাবৎ গৃহীত সকল পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রার সাথে অর্জিত সফলতার বেশ পার্থক্য লক্ষ্য করা। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব। যে সেই বিষয়গুলো হচ্ছে, আমরা এখানে দেখতে পাই যে প্রবৃদ্ধির হার, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, বৈদেশিক সম্পদ নির্ভরতা, সঞ্চয় আহরণ, আয় বন্টনের অসমতা, বেকারত্ব, দারিদ্রতা, ভূমিহীনতা ও নিরক্ষরতা। সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। আমরা এই বিষয়গুলো যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1973 থেকে 78, অর্থাৎ 1973 থেকে 1978। এই সময়টা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকীর সময়, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তীতে আমরা দেখি যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1980 থেকে 85। এই সময়টা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা, এবং পরবর্তীতে আমরা দেখি যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1985 থেকে 90। এই তিনটি, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখি যে প্রবৃদ্ধির হার লক্ষ্য এবং প্রত্যাশার দিক থেকে অনেক পিছিয়ে তখন ছিল। যে লক্ষ্যমাত্রা দিক থেকে প্রবৃদ্ধির হারে আমরা দেখি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 5.5, অর্জিত হয়েছে 4 ভাগ। দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে আমরা দেখি যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 7.2, পরবর্তীতে 5.4 করা হয়েছে,
অর্থাৎ 7.2-কে 5.4 করা হয়েছে, কিন্তু অর্জিত হয়েছে 3.8 ভাগ। আমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখি যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.4, অর্জিত হয়েছে 3.8। অর্থাৎ আমরা প্রবৃদ্ধির হার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখি 1973 থেকে 78 যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়, সেখানে লক্ষ্যমাত্রা ধরা হয় 5.5, কিন্তু প্রবৃদ্ধির হার অর্জিত হয় 4 ভাগ। দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে আমরা দেখি যে প্রথমে লক্ষ্যমাত্রা ধরা হয় 7.2, পরবর্তীতে এটা সংশোধন করে প্রবৃদ্ধির হার ধরা হয় 5.4, কিন্তু অর্জিত হয় 3.8। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখি যে লক্ষ্যমাত্রা ধরা হয় 5.4, কিন্তু অর্জিত হয় 3.8। এভাবে আমাদের প্রবৃদ্ধির হার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়, অর্থাৎ প্রথম দিকে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয় সেগুলো ব্যর্থ হয়। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ ঠিক একই রকম, অর্থাৎ সর্বশেষ আমরা যদি দেখি যে সর্বশেষ যে বিষয়টি দাঁড়ায় যে সর্বশেষ অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখি ধরা হয় যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45.52 ভাগ, কিন্তু অর্জিত হয় হচ্ছে 10 ভাগ। অর্থাৎ লক্ষ্যমাত্রা হচ্ছে 45.42, কিন্তু অর্জিত হয় 10 ভাগ। একদম লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত যে বিষয়, সেখানে দেখা যাচ্ছে যে বিস্তর ব্যবধান আমরা লক্ষ্য করি। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে লক্ষ্যমাত্রা এবং সফলতা অর্জনের ভিতরে একটা বিস্তর ফারাক থেকে যায়। তেমনিভাবে বৈদেশিক সম্পদ নির্ভরতার ক্ষেত্রে আমরা দেখি আমাদের এখানে কিছু সাফল্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বৈদেশিক সম্পদ নির্ভরতার ক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে আমাদের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 54.4। বৈদেশিক লক্ষ্যমাত্রা সর্বশেষ বলতে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখি যে এখানে বৈদেশিক সম্পদ নির্ভরতা ধরা হয় 54.48, কিন্তু সেখানেও আমাদের বৈদেশিক নির্ভরতা দেখা যাচ্ছে যে 90 ভাগ আমাদের বৈদেশিক নির্ভর থাকতে হয়, 90 ভাগ বৈদেশিক সম্পদ নির্ভরতা। পরবর্তীতে আমরা সঞ্চয় আহরণ ঠিক একইভাবে আমরা দেখি যে আয় বন্টনের অসমতায় আমরা যদি দেখি, সেখানে সর্বশেষ যে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয় সেই পরিকল্পনায় আমরা দেখি যে সর্বশেষ বলতে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখি যে আয় বন্টনের অসমতা দূর করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু অসমতা দূর করা যায়নি। এবং বেকারত্ব, দারিদ্রতা, ভূমিহীনতা ও নিরক্ষরতা এই বিষয়গুলো যদি আমরা দেখি যে হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু অর্জিত হয়নি। জনসংখ্যা বৃদ্ধির হার, যেখানে আমরা দেখি যে জনসংখ্যা বৃদ্ধির হার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2.4% থেকে হ্রাস করে 2.4 থেকে হ্রাস করে 1.8 ভাগে পরিণত হয়। এটা হচ্ছে লক্ষ্যমাত্রা, অর্থাৎ লক্ষ্যমাত্রা ধরা হয় যে 2.4% থেকে 1.8% নিয়ে আসবে, কিন্তু সফলতা অর্জিত হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশে গৃহীত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আছে, সেখানে প্রথম থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত আমরা একটি তথ্য এখানে উপস্থাপন করব। সেখানে হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবং অর্জিত যে প্রবৃদ্ধির হার, সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। যে প্রথম পঞ্চবার্ষিকীতে আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.50%, কিন্তু আমাদের অর্জিত হয়েছে 4%। দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.4%, কিন্তু অর্জিত হয়েছে 3.80%। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখি যে আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.40%, এবং অর্জিত হয়েছে 3.80%। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখি যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় 5%, কিন্তু অর্জিত হয় 4.15%। এবং
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখি যে আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় 7.7%, কিন্তু অর্জিত হয় আমাদের 5.21%। এভাবে আমাদের লক্ষ্যমাত্রা এবং অর্জিত যে প্রবৃদ্ধি এর ভিতরে আমরা একটি দেখি যে বিস্তর ব্যবধান আমরা লক্ষ্য করি। পরবর্তীতে আমরা দেখি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করার পরবর্তীতে এসব পরিকল্পনাকালে খাদ্য ঘাটতির পরিমাণ হ্রাস পায়নি, দুর্নীতি অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, টাকার অবমূল্যায়নের ফলে মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে এবং অতিমাত্রায় যখন প্রকল্প অন্তর্ভুক্ত ও আন্তঃমন্ত্রণালয়ের সংযোগ বিলম্বতার কারণে প্রকল্প বাস্তবায়নের ব্যর্থতা আমরা বেশি পরিলক্ষিত হয় এবং দেখতে পাই যে লক্ষ্যমাত্রা এবং অর্জিত সফলতার ভিতরে একটি বিস্তর ব্যবধান আমরা দেখতে পাই। আমরা পরবর্তীতে আমরা দেখি যে বাংলাদেশে একটি দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সেটি হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হয় 30 জুন 1978 সাল। পরবর্তীতে পুনরায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করার কথা থাকলেও তৎকালীন সরকার দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে আগ্রহী হয় এবং সেখানে 1978 সালের 1 জুলাই হতে 1920 সালের 30 জুন পর্যন্ত এই সময় মেয়াদ ব্যক্তি একটি দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। আমরা দেখি যে এই দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনার কিছু লক্ষ্যমাত্রা এখানে উল্লেখ করা হয় যে এই পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.60 ভাগ এবং কৃষি উৎপাদন 4.1 ভাগ হারে বৃদ্ধি করা, শিল্প উৎপাদন 7.3 ভাগ হারে বৃদ্ধি করা, মাথাপিছু আয় 2.8 ভাগ হারে বৃদ্ধি করা এবং 23 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 40 জন হতে 37 জনে হ্রাস করা এবং বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতার ভাগ 77 থেকে 64 ভাগে হ্রাস করা। খাদ্য আমদানির পরিমাণ আমরা দেখতে পাই 17 লক্ষ টন থেকে 13 লক্ষ টনে হ্রাস করা, রপ্তানি আয় 11 ভাগ বৃদ্ধি করা। এই সকল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই একটি দ্বিবার্ষিক যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আমরা দেখি যে 5.60 ভাগ ধরা হলেও সেখানে অর্জিত হয়েছে মাত্র 3.50 ভাগ। আমরা মূল্যায়ন যদি করি যে দ্বিবার্ষিক যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় সেটি লক্ষ্যমাত্রা তেমন অর্জিত হয়নি। যেমন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.60 ভাগ ধরা হলেও অর্জিত হয়েছে মাত্র 3.50 ভাগ এবং 29.18 লক্ষ মেট্রিক টন খাদ্য আমদানি করতে হয়। সেখানে পরিকল্পনাটি আমরা দেখি যে বৈদেশিক সাহায্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। এখানে অনেকেই মনে করে যে দ্বিবার্ষিক পরিকল্পনাটি ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি সম্প্রসারণ মাত্র, কারণ এই পরিকল্পনার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অসমাপ্ত যে প্রকল্পগুলো ছিল, চলতি প্রকল্পসমূহ ছিল, সেগুলো রাখা হয় এবং কোনো নতুন প্রকল্প এখানে গ্রহণ করা হয়নি। এ কারণেই এই পরিকল্পনাকে বলা হয় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনারই একটি পরিকল্পনা একটি অসমাপ্ত প্রকল্প ছিল। সেই অসমাপ্ত প্রকল্পসমূহের কাজগুলোকে যখন বাস্তবায়ন বা সম্পূর্ণ করার জন্য এই দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা এবং এখানে এই প্রকল্পসমূহের স্তূপ হিসেবে এখানে অবহিত করা হয় বলা হয়েছে। আমরা পরবর্তীতে আমরা যে বিষয়গুলো জানবো, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত যে বিষয়গুলো উঠে আসছে সেই বিষয়গুলো আমরা সারসংক্ষেপ আলোচনা এখন করব। যে আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা সারসংক্ষেপ আমরা আলোচনা করবো। যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখতে পাই স্বাধীন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অনেক প্রত্যাশা নিয়ে প্রণয়ন করলেও পরিকল্পনার শেষ বছরে সফলতা সেরূপ অর্জিত হয়নি। লক্ষ্যমাত্রা যে সফলতা এবং অর্জিত বিষয়গুলো অনেক ব্যবধান আমরা লক্ষ্য করি। আমরা দ্বিবার্ষিক পরিকল্পনার মাঝখানে দেখি, পরবর্তীতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেখানে দেখি আমরা যে আমাদের জিডিপি লক্ষ্যমাত্রা যেখানে ধরা হয়েছিল 5.4 ভাগ, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ ধরা হয়েছিল 6 ভাগ, বৈদেশিক সম্পদের উপর নির্ভরতা 94 ভাগ, কিন্তু অর্জিত হয়েছে মাত্র 3.8 ভাগ জিডিপি এবং অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ সেখানেও কম, বৈদেশিক সম্পদের নির্ভরশীলতা গেছে বেড়ে। এইভাবে আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তেমন সফলতা অর্জিত হয়নি। আমরা দেখতে পাই যে আয় বন্টনের অসমতা, বেকারত্ব, দারিদ্র্য এবং ভূমিহীনতা ও নিরক্ষরতার যে বিষয়গুলো আসলে সেই বিষয়ে তেমন যে হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলো সফল হয়নি। আমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখি যে জিডিপির লক্ষ্যমাত্রা, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, বৈদেশিক সম্পদ নির্ভরতা
যেভাবে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেই আশা অনুযায়ী অর্জিত হয়নি। সেখানে ব্যক্তিগত খাতে বা ব্যক্তি খাতে আমাদের যে ব্যয় আছে সেই ব্যয়ও ধরা হয়েছিল। এছাড়া অর্থনীতির অন্যান্য খাত আসনের কোনো পরিবর্তন সূচিত হয়নি। আমরা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখি যে একই রকম আমাদের পরনির্ভরশীলতা হ্রাস পায়নি। কৃষি ও শিল্প উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তাও অর্জিত হয়নি। সঞ্চয়, বিনিয়োগ, দারিদ্র্য দূরীকরণ, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন কোনোটিতেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখি যে সেখানে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সঞ্চয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে আশানুরূপ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। 2002 সালের 30 জুন সমাপ্তকৃত ও পরিকল্পিত বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা, দারিদ্র্য দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষার হার বৃদ্ধি, বিশেষ করে নারী শিক্ষার প্রসার এসব ক্ষেত্রে কিছু অগ্রগতি লক্ষ্য করা যায়। এরূপ অবস্থায় সরকার পরবর্তী বিশ্ব ব্যাংকের সহায়তায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিবর্তে ত্রিবার্ষিক দারিদ্র্য নিরসন কৌশলপত্র প্রণয়ন করে। আমরা সেই বিষয়ে ত্রিবার্ষিক দারিদ্র্য নিরসন কৌশল বিষয়টা আমরা আলোচনা বাইরে রাখবো। আমরা পরবর্তীতে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা চলে যাব। আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত, অর্থাৎ 2011 থেকে 2015 সাল পর্যন্ত যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটি হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উদ্দেশ্য এবং এর লক্ষ্যমাত্রাগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরকারের প্রথম একটি দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনার ভিত্তিতে রচিত একটি মধ্যমেয়াদী পরিকল্পনা। সেখানে আশা ব্যক্ত করা হয় যে 2021 সালের মধ্যে এরূপ দুটি মধ্যমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে, মধ্যমায়ের দেশে পৌঁছাতে পারে। এই পরিকল্পনার আকার 13.5 ট্রিলিয়ন টাকা, সরকারি বিনিয়োগ 3.1 ট্রিলিয়ন টাকা, বেসরকারি বিনিয়োগ 10.4 ট্রিলিয়ন টাকা, অভ্যন্তরীণ অর্থায়ন পরিকল্পিত বিনিয়োগের 90.7 ভাগ, বৈদেশিক বিনিয়োগ পরিকল্পিত বিনিয়োগ এর 9.3 ভাগ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ 0.4 ট্রিলিয়ন টাকা। পরিকল্পনার শেষ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় 8%। আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যে প্রথমে আছে দ্রুত উচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, টেকসই অর্থনৈতিক উন্নয়নের দ্বারা আয় বৈষম্য দূরীকরণের মাধ্যমে সমতা অর্জন, সামাজিক ন্যায্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দ্রুত বেকারত্ব হ্রাস, ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতের সম্প্রসারণ, প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করা, কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, কৃষিসহ অন্যান্য অপ্রচলিত খাতসহ প্রচলিত খাতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদিকা শক্তি বৃদ্ধি, মাইক্রো ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ, গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবিতকরণ, নিরাপদ খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, আয় ও সম্পদের সুষম এবং ন্যায্য বণ্টনের মাধ্যমে আঞ্চলিক বৈষম্য হ্রাস, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি বহুমুখীকরণ এবং বাণিজ্যিকীকরণ, জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কোঠায় নামিয়ে আনা, ক্রমাগতভাবে অভ্যন্তরীণ সম্পদ আহরণের পরিমাণ বৃদ্ধি করে পরনির্ভরশীলতা হ্রাস এবং সুশাসন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় দক্ষতা অর্জন, অভিযোজন ও প্রশমন প্রক্রিয়ার দক্ষতা অর্জন, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ সাধনের মাধ্যমে দৃঢ়ভাবে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠান অগ্রসর হওয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে লক্ষ্যমাত্রাগুলো ধরা হয় সেই প্রধান লক্ষ্যমাত্রাগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা 2010 থেকে 2021 উদ্দেশ্য সমূহকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জসমূহ দৃঢ়ভাবে মোকাবেলার মাধ্যমে নির্দিষ্ট সময় মেয়াদে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনই এই পরিকল্পনার মূল লক্ষ্য। আমরা এই পরিকল্পনার যে লক্ষ্যসমূহ আমরা দেখি যে বিনিয়োগ ও সঞ্চয়, প্রথমে আছে বিনিয়োগ এবং সঞ্চয়। আমরা দেখি যে ধরা হয় যে অভ্যন্তরীণ বিনিয়োগ জিডিপির 32.5% এবং বেসরকারি বিনিয়োগ জিডিপির 25%।
সরকারি বিনিয়োগ জিডিপির 7.5%, অবকাঠামো বিনিয়োগ জিডিপির 25%, রপ্তানি আয় জিডিপির 23.9% এবং আমদানি ব্যয় জিডিপির 32.5%। জাতীয় সঞ্চয় জিডিপির 32.1% উন্নীত করার প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং মুদ্রাস্ফীতি 6% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়। আমরা পরবর্তী দেখতে পাই যে জিডিপি প্রবৃদ্ধি হার দ্বারা 14-15 অর্থ বছরে পরিকল্পনা শেষ বছরে 8% এবং 21 সালে 10 ভাগে উন্নয়নকরণ, অর্থাৎ এই জিডিপি প্রবৃদ্ধির হার 2021 সালে 10 ভাগে উন্নীতকরণ। এবং দারিদ্র্যের হার পরবর্তীতে আমরা দেখতে পাই দারিদ্র্যের হার আছে যে বর্তমানে 31.5 ভাগ হতে 14-15 সালে 22 ভাগ এবং 2021 সালে সেটি 13.5 ভাগে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। কর্মসংস্থানে আমরা দেখতে পাই যে কর্মসংস্থানে ধরা হয়েছে যে 2021 সালে 20 ভাগে উন্নীতকরণের প্রচেষ্টা গ্রহণ করা হয়, অর্থাৎ কর্মসংস্থান 14-15-তে 10 ভাগ এবং 2021 সালে সেটা 20 ভাগে উন্নীতকরণের প্রচেষ্টা গ্রহণ করা হয়। আমরা পরবর্তীতে দেখতে পাই পানি ও স্যানিটেশন দেখতে পাই। পানি এবং স্যানিটেশনে 2021 সালে 14-15 অর্থ বছরে শহরে 100 ভাগ এবং গ্রামে 96.5 ভাগ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, শহরে 100 ভাগ এবং গ্রামে 90 ভাগে উন্নীতকরণ। 21 সালে সেই হার 100 ভাগে উন্নীতকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়। মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটি 25% হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। শিশু অপুষ্টিতে শিশু সংখ্যা 43 থেকে 25% হ্রাস করা নির্ধারণ করা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমরা দেখি যে পরিকল্পনা লক্ষ্যমাত্রা 14-15 সালে বিদ্যুৎ উৎপাদন ধরা হয় যে 15,457 মেগাওয়াট এবং বিদ্যুতের কভারেজ থাকবে 68 ভাগ, যা 21 সালে যথাক্রমে 20,000 থেকে 20,000 ভাগে উন্নীত করা এবং সেটা 100 ভাগে উন্নীত করা। আমরা দেখতে পাই লিঙ্গ সমতায় দেখা যাচ্ছে যে 85 থেকে 100 ভাগ উন্নীতকরণ। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2021 সালে যেখানে 14-15-তে আইসিটি ব্যবহারকারীর হার 15 ভাগ থাকবে এবং 21 সালে এই হার 20 ভাগে উন্নীত করা। আমরা পরবর্তী দেখতে পাই খাদ্য নিরাপত্তা। আমরা দেখতে পাই যে খাদ্য নিরাপত্তার দিক থেকে বিষয়টি বলা হয়েছে যে 2010 থেকে 2015 বাস্তবায়নের মাধ্যমে খাদ্যের যে সহজলভ্যতা এবং খাদ্য পাবার যে অধিকার অর্জনের বিষয়টির উপর জোর দেওয়া হয়, অর্থাৎ এই পরিকল্পনার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বিভিন্ন প্রণোদনা, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এবং জাতীয় খাদ্যনীতি, দেশীয় বিনিয়োগ পরিকল্পনা এসব বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সামাজিক নিরাপত্তা এবং পরিবেশ উন্নয়ন। সামাজিক নিরাপত্তার যে বেষ্টনীগুলো আছে সেখানে জিডিপির শতকরা 2.14 ভাগ হতে 3 ভাগে উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2021-এর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় হলো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনা ত্বরান্বিত অথচ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধির হার 8% অর্জনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন, অর্থনীতিতে কর্মসৃজন, আয়ের সমবন্টনের নিশ্চয়তার মাধ্যমে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হবে সমাজে অসম আয় ব্যবস্থা। এভাবে দারিদ্র্য, অসমতা ও মানবিক বঞ্চনার অবসানের দ্বারা জনগণের আর্থসামাজিক জীবনের মৌলিক পরিবর্তনের মাধ্যমে জীবনমানের কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হবে। আমরা বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে উন্নয়ন পরিকল্পনার সাফল্য মূল্যায়ন যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। যে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি সাংবিধানিকভাবে স্বীকৃত। 1973 হতে 2015 পর্যন্ত 6টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং একটি দ্বিবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার অন্যতম লক্ষ্য ছিল দারিদ্র্য বিমোচন। এই উন্নয়ন কর্মকাণ্ডের সমূহের ফলে বাংলাদেশের আয় ও মানব দারিদ্র্য দূরীকরণের উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। নির্ধারিত সময়ে অর্থাৎ 2015 সালের মধ্যে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ এমডিজি এর বেশিরভাগ লক্ষ্যই পূরণ করতে সক্ষম হয়েছে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটাকে আমরা বলবো এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সমূহ সহ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2021 সালের মধ্যে দারিদ্র্যের হার 15% নামিয়ে আনার লক্ষ্যে অতি দরিদ্রের জন্য
টেকসই সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এর আওতায় বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা, অসচ্ছল মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা প্রভৃতি প্রদান করা হচ্ছে। এছাড়াও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্প, একটি বাড়ি একটি খামার, ঘরে ফেরা, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সমস্যার ভিতরে প্রথমে আছে পরিসংখ্যানের অভাব। আমরা দেখি যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। অধ্যাপক লুইসের মতে উন্নত দেশ অপেক্ষা অনুন্নত দেশসমূহে পরিকল্পনা গ্রহণ করা যেমন অধিক আবশ্যক, তেমনি এর বাস্তবায়ন করাও অধিক অসুবিধাজনক ও পর্যাপ্ত সীমাবদ্ধতা আছে বা সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশের পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেই বিষয়গুলো আমরা এখন তুলে ধরব। প্রথমে আছে পরিসংখ্যানের অভাব। আমরা দেখি যে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব অত্যন্ত বেশি। সঠিক পরিকল্পনার তথ্যের অভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে আছে অনভিজ্ঞ পরিসংখ্যান তথ্য সংগ্রহকারী। আমাদের দেশে যাদের দিয়ে তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ বাংলাদেশের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিজ্ঞ লোকের অভাব রয়েছে। দেখা যাচ্ছে খামখেয়ালিপনা ও জনসাধারণের অসচেতনতা এবং অসহযোগিতার কারণে নির্ভুল পরিসংখ্যান সংগ্রহ করা প্রায়ই অসম্ভব হয়ে পড়ে। প্রায়ই সম্ভব হয় না, আমরা বলতে পারি যে প্রায়ই সম্ভব হয় না। পরিকল্পনা বিশারদের অভাব। বাংলাদেশে প্রতিযোগিতামূলকভাবে আধুনিক পরিকল্পনা প্রণয়নের নিমিত্তে প্রয়োজনীয় বিশেষজ্ঞ এবং পরিকল্পনা বিশারদের যথেষ্ট অভাব রয়েছে। অদক্ষ প্রশাসন, অর্থাৎ বাংলাদেশে দক্ষ কর্মচারীর অভাব, দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদি কারণে প্রশাসন বিভাগ অত্যন্ত দুর্বল এবং অদক্ষ হয়ে থাকে। মূলধনের অভাব। বাংলাদেশের মতো অনুন্নত দেশসমূহে মূলধনের একান্ত অভাব রয়েছে, কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে পর্যাপ্ত মূলধনের প্রয়োজন। আমরা অনভিজ্ঞ পরিসংখ্যানের তথ্য সংগ্রহকারী দেখলাম, পরিকল্পনা বিশারদের অভাব দেখতে পাই, অদক্ষ প্রশাসন আমাদের এবং মূলধনের যে অভাব সেটাও আমরা দেখতে পাই। বৈদেশিক মুদ্রার অভাব। আমরা দেখি যে উন্নয়নশীল দেশসমূহে উন্নয়ন পরিকল্পনা সময়ের বাস্তবায়নের জন্য যে পর্যাপ্ত প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি এবং কারিগরি প্রযুক্তি এবং বিশেষজ্ঞ দরকার, বিশেষজ্ঞ ইত্যাদি আমদানির জন্য যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন তা বাংলাদেশের হাতে নেই। আমরা দেখি যে দক্ষ শ্রমিক। বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ শ্রমিকের যথেষ্ট অভাব রয়েছে। অতিরিক্ত জনসংখ্যা এবং জনসহযোগিতা। আমরা দেখি যে বাংলাদেশ জনবহুল দেশ, জাতীয় আয়ের অধিকাংশ এই বর্ধিত জনসংখ্যা ভরণ পোষণে ব্যয় হয় এবং ফলে মূলধন গঠনে ব্যাহত হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মিশ্র অর্থনীতি। আমরা দেখি যে অবাস্তব ও উচ্চবিলাসী পরিকল্পনা গ্রহণ করা হয় আমাদের দেশে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা। সর্বশেষ যে বিষয়টি আমরা দেখতে পাই যে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা থাকা আবশ্যক, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা পরিস্থিতি খুবই অস্থিতিশীল আমরা দেখি, ফলে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়। আমরা এসব আলোচনা থেকে বলতে পারি যে পরিকল্পনা হলো স্বল্প সময়ের মধ্যে সামাজিক উদ্দেশ্য সাধনের একমাত্র হাতিয়ার। বাংলাদেশের মতো অনুন্নত দেশের পরিকল্পনা সার্থক রূপায়ণের সাফল্য নির্ভর করে বাস্তবভিত্তিক লক্ষ্য, উদ্দেশ্য এবং নির্ধারণ, দক্ষ প্রশাসন এবং জনগণের উন্নয়নমুখী মনোভাব ও সহযোগিতার উপর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে আমরা কিছু বাড়ির কাজ দিব তোমাদেরকে। সেই বাড়ির কাজগুলো তোমরা দেখো। যে প্রথমেই আছে পঞ্চবার্ষিক পরিকল্পনা কি। বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যসমূহ কি কি? রূপকল্প 2021 সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার খণ্ডিত রূপ মাত্র, ব্যাখ্যা করো। তুমি কি মনে করো দেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহীত বিভিন্ন মেয়াদী পরিকল্পনার মধ্যে আন্তঃসংযোগ আবশ্যক? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো তোমরা দেখবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে, যখন আমরা সম্মুখে ক্লাস করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তার আলোচনা করব। তো এই করোনাকালীন সময়ে তোমরা
সাবধানে থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।